মারামারি থেকে চুলের মুঠি ছেঁড়াছিঁড়ি কি করেনি। ফলে মমতা ব্যানার্জির ওপর যে নির্যাতনটা, সেই নির্যাতন যেটা আমরা সবাই জানি যে পরে আরম্ভ হয়েছে, গুলি করেছে, মেরেছে, নন্দীগ্রাম, হ্যান ত্যান ইত্যাদি, মমতা ব্যানার্জির ওপরে নির্যাতন সেই যোগমায়া দেবী থেকেই শুরু হয়েছে। এই সময় রাতারাতি সিপিএম রটিয়ে দিল যে সমস্ত জানলা দরজা বন্ধ করে দাও। 10 লক্ষ লোক নিয়ে মমতা ব্যানার্জি মহাকরণে ঢুকে গেছে। রাইটার্স অবরুদ্ধ ভেঙে মমতা ঢুকে গেছে। এই মুহূর্তে মমতা যাচ্ছে জ্যোতিবাবুর ঘরের সামনে, এবার বার করে ফেলে দেবে। কমরেড জ্যোতিবাবুকে টেনে গম ফেলে দিচ্ছে এবং আমাদের সামনে আমরা শুনছি পুলিশ বলছে সো প্রথমেই অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনি এসছেন, সময় দিয়েছেন এবং অনেক গল্প হচ্ছিল। তো কেমন আছেন সেটা দিয়ে শুরু করি নাকি? কেমন আছেন বলতে গেলে এইটাই প্রথমে মনে থাকবে যে এমন একটা দিনে আমি এসছিলাম যে দিনটা কলকাতায় কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট রাখা খুব টাফ ছিল। একেবারে মানে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এসছি। একদম চলছে, ভালো আছি। তো এই ভালো থাকার মধ্যে দিয়েও মানে আপনার প্রাণবন্ততা তো আজকে বাংলার সব মানুষ জানে, অনেকে ইন্সপায়ার্ড, প্রচুর আপনার ফ্যান ফোরাম হয়ে গেছে, ফ্যান্স। কিন্তু আমি একটু মানে যে মানুষটা দীর্ঘদিন স্ট্রাগল করেছে সেখান থেকে শুরু করতে চাই। তা আমি একটু শুরুর দিকটা যদি আপনি বলেন যে রাজনীতিতে আপনি কিভাবে এলেন? অ্যাকচুয়ালি আমি খুব অল্প বয়সে হায়ার সেকেন্ডারি পাশ করে আমি সেন্ট জেভিয়ার্স কলেজে ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হয়েছিলাম। সেখান থেকে আমার বাড়ির একটা খুব মানে অনিবার্য কারণবশত একটা আমার বাড়িতে আমার জ্যাঠা মারা যান। সেই সব নানা রকম ব্যাপার, অত ডিটেলসে যাচ্ছি না। তো আমি ভর্তি হলাম আশুতোষ কলেজে কেমিস্ট্রি অনার্স নিয়ে। আমি যখন বেরোচ্ছি তখন তো একদম অল্প বয়স, সবে হায়ার সেকেন্ডারি পাস করেছি, মানে সিগারেটটা কেমন লাগে। আর তখন একটা সিগারেট ছিল কুল বলে, সেই কুলটা মানে খেলে গলায় ঠান্ডা এ হতো, দাম কম ছিল বোধ হয়। তা হঠাৎ আমাকে একজন খুব মোটা সোজা দাড়িওয়ালা বলে, চলো চলো, তুমি তো, আমার দাদার নাম ছিল গোবিন্দ মিত্র, মারা গিয়েছিল। তাকে আমি বললাম, তুমি আমার হাত ধরে টানছো, তুমি কে? তো বলে, আমার নাম পার্থ চট্টোপাধ্যায়, তুমি আমায় চেনো না? না, আমি চিনি না। সত্যি আমি চিনি না, আমি পাড়া থেকে এসেছি। তো এইভাবে গিয়ে ঢুকে পড়লাম। সেই যে কলেজে ক্লাসে গেলাম না, তারপর আর ক্লাসে যাওয়াই হলো না। মানে কখনো টেবিল টেনিস খেলতে খেলতে ব্যস্ত চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছি, কখনো দাবায় চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছি, আর কখনো ক্লাসে গেলে প্রফেসর বলছেন, আপনি দয়া করে ক্লাসের বাইরে যান, তুমি বাইরে যাও, কারণ ক্লাসটা নষ্ট করার কোনো অধিকার তোমার নেই। ফলে সারাদিন আমাদের কেটে যেত আশুতোষ কলেজের হোস্টেলে। কিন্তু এক কথা বলতে গেলে আজকের যে পলিটিক্স, সেই পলিটিক্সের সঙ্গে একটা বিরাট তফাৎ ছিল একটাই, যে আমরা সবসময় না একটা বিরাট গ্রুপ নিয়ে চলতাম। সিনেমা দেখতে গেছি উত্তম সুচিত্রার বিজলি সিনেমাতে, 50 জন ছেলে একসঙ্গে টিকিট দিয়ে। নিজামের রোল খেতে এসছি একদল 70-80টা ছেলে বাসে করে। আচ্ছা, মানে একটা সংসার ছিল। আরেকটা কারণ হচ্ছে, এটা আমার কপাল বলতে পারো বা ঈশ্বরের আশীর্বাদ, আমাদের সময় আমাদের থেকে সকালে পড়তেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় আমার থেকে জুনিয়র হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যার সঙ্গে স্ট্রাগল করছিলেন, এই ইতিহাসটাই অনেকে জানে না, 1951 থেকে ওখানে ডিএসও রয়েছে, 1951 থেকে। আর ডিএসওর ওই ভারতী আর এরকম কয়েকজন মেয়ে মোটামুটি 3000 মেয়ের সমান। মারামারি থেকে চুলের মুঠি ছেঁড়াছিঁড়ি কি করেনি। ফলে মমতা ব্যানার্জির ওপর যে নির্যাতনটা, সেই নির্যাতন যেটা আমরা সবাই জানি যে পরে আরম্ভ হয়েছে, গুলি করেছে, মেরেছে, নন্দীগ্রাম, হ্যান ত্যান ইত্যাদি, সিঙ্গুর, মমতা ব্যানার্জির ওপরে নির্যাতন সেই যোগমায়া দেবী থেকেই শুরু হয়েছে
এবং যোগমায়া দেবীতে মমতা ব্যানার্জিকে টিকতে দেবে না, করতে দেবে না। ফলে ওই সময় মমতা ব্যানার্জি থাকায় মমতা ব্যানার্জি কী করতেন, সকালে যোগমায়া হয়ে যাওয়ার পরেও কিছুক্ষণ আমাদের ছাত্র পরিষদের যারা আমরা ছেলেরা ছিলাম, আমরা সহকর্মীরা ছিলাম, আমি ছিলাম, পার্থ ছিল আমার সঙ্গে, পার্থ আমার থেকে 1 বছর সিনিয়র ছিল, আমার সঙ্গে নির্বেদ পড়তো, নির্বেদ রায়, আমি নির্বেদ, সব এক ক্লাসে পড়তাম, এক সেকশনে। তাই আড্ডা ফাড্ডা মেরে তখন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু সময় আমাদের দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাহস, আশুতোষ কলেজেও কোনোদিন ডিএসও যেত না। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাহস বা তার যে লড়ে যাব, যা হবে হবে, এইটা আমাদের খুব বিরাটভাবে সাহায্য করেছিল। তখন তো আমরা কেউ জানতাম না মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, কি হবেন না হবেন। আমার ওইগুলো জানার ছিল যে আপনি একটু এই যে বিভিন্ন সময় বা প্রতি বছর উঠে আসে যে 21শে জুলাই, মোরললেস সবাই জানে, তা আপনি অনেকটা কাছ থেকে দেখেছেন। 21শে জুলাইয়ে অ্যাকচুয়ালি ঘটনাটা কি? অ্যাকচুয়ালি তৎকালীন যারা নাম করেই বলছি, সোমেন মিত্র এবং প্রদেশ কংগ্রেসের নেতারা মমতা ব্যানার্জিকে ট্রিগার হ্যাপি বলে ডিক্লেয়ার করে দিয়েছিলেন। আচ্ছা। এবং সব জায়গায় রটিয়ে দিয়েছিলেন পুলিশকেও যে মমতা ব্যানার্জি যাওয়া মানেই ওখানে লাশ পড়বে, রক্ত পড়বে, যাতে আমাদের পার্টির ছেলেরা না যায়, ভয় পায়। তো এবার আমাদের স্লোগান হলো লুট, খুন আর ধর্ষণ উৎস ওই মহাকরণ, সারা বাংলায় আওয়াজ তোলো, অবরোধ করো মহাকরণ। অবরোধ করো, অবরোধ করতে গেলে কি করতে হবে? আমাকে ঘেরাও করতে হবে। তা ঘেরাও করতে গেলে আমায় প্রত্যেক জায়গায় মঞ্চ করতে হবে। পুলিশ বলল মেয়র রোডে মঞ্চ করতে দেব না। শেষ মুহূর্ত অবধি মমতা ব্যানার্জি চেষ্টা করেছিলেন পুলিশকে বলার যে দেখুন মেয়র রোডে সব থেকে বড় জমায়েত হবে, ওইখানে যদি আপনারা মঞ্চ করতে না দেন, ওরা কিন্তু সোজা ফাঁকা পেলে বেরিয়ে যাবে হাতের বাইরে। তো না হবে না। অনেক রিপোর্টার ছিল, সব রিপোর্টার এখনও আছে। কথা ছিল মমতা ব্যানার্জি প্রত্যেকটা জায়গায় ঘুরবেন আর আমরা যে যার স্পটে থাকবো। যেমন আমার আর শোভনদার ওপরে ছিল এটা মেয়র রোড, শোভনদেব চ্যাটার্জি, যেখানে সব থেকে বেশি জমায়েত হওয়ার কথা ছিল। তো এইবারে যখন আসছে আমি দেখছি পঙ্কজ দায় করছে, আমি হাত তুলে দেখাচ্ছি পঙ্কজ দাকে, আমাদের তো মঞ্চ করতে দেয়নি। একটা ছোট ওই ম্যাটাডোরে 2টো ব্যাটারিওয়ালা জিপ, কানেকশন নেই, আর লোক আসছে লক্ষ লক্ষ, কী অবস্থা হতে পারে? তাও আবার কে ব্যাটারিটা চেনে দিল। আমি দেখতে পাচ্ছি পঙ্কজ দা এগিয়ে আসছে, এগিয়ে আসছে, এগিয়ে আসছে, কিছু বলার আগেই বেয়নেট দিয়ে মারলো একদম এখানে পুলিশ। এবং স্টার্ট অ্যাকশন, জহুরি ছিল, বলো স্টার্ট অ্যাকশন স্টার্ট। এইসব আমরা সবাই অসুস্থ হয়ে যাই, মার খেয়ে, ধাক্কা খেয়ে, আর লক্ষ লক্ষ মিনতি অধিকারী পড়ে যায়। এই সময় মমতা ব্যানার্জি এসে পৌঁছন ওই স্পটে এবং ওঠেন ম্যাটাডোরের ওপরে, পালিয়ে যাননি। তখন মানে আরাম তেতে গেছে আর কি। পরে সত্যবাপুলি আরও সবাই এসে পড়েছে, মানে ঘটনা তাচ্ছে, গোবিন্দ নস্কর। এই সময় মমতা ব্যানার্জি মঞ্চে উঠে ম্যাটাডোরে বলেন আমি আছি, আমি বাকিটা দেখে নিচ্ছি বলে উনি বাকিটা দেখবার জন্যে একটা মাত্র মহিলা ওর সঙ্গে, অশোকা বলে, আর একটা মারুতি জিপসি, তাও সেটা ওই যুব কংগ্রেসের সভাপতি হিসেবে পাওয়া ভাঙা মারুতি জিপসি, ওইটা নিয়ে উনি সব জায়গায় যাবেন। মানে মেয়র রোড যাবেন, এই ব্রেবন রোড যাবেন, স্ট্যান্ড রোড যাবেন, তারপরে রশিদের ওখানে বউবাজার যাবেন, তারপরে কেসি দাস যাবেন। এই সময় রাতারাতি সিপিএম রটিয়ে দিল যে সমস্ত জানলা দরজা বন্ধ করে দাও, 10 লক্ষ লোক নিয়ে মমতা ব্যানার্জি মহাকরণে ঢুকে গেছে। রাইটার্স অবরুদ্ধ ভেঙে মমতা ঢুকে গেছে। এই মুহূর্তে মমতা যাচ্ছে জ্যোতিবাবুর ঘরের সামনে, এবার বার করে ফেলে দেবে, কমরেড জ্যোতিবাবুকে টেনে ফেলে দিচ্ছে। এবং আমাদের সামনে আমরা শুনছি পুলিশ বলছে মমতা ব্যানার্জি he has entered writers building, okay take action, forcible।
ফায়ার, স্টার্ট ফায়ারিং, মানে আমি নিজের কানে শুনেছি ওয়াকিতে। আর তখন মমতা বন্দ্যোপাধ্যায় ওই দেখবেন ওই এজি বেঙ্গল আর জিপিওর মোড়টায় একটা পুলিশ বিট আছে মাঝখানটায়, এইরকম দাঁড় করানো যে পুলিশ বিট হলো, ওইটায় মমতা ব্যানার্জি পড়ে আছেন মূর্ছিত। আর তখন রেডিও আর এতে বলছে, টিভির প্রথম যে দূরদর্শন 2 নয়, প্রথম দূরদর্শন, রাজীব গান্ধী এসে 2 নম্বরটা ডিক্লেয়ার করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে পড়েছেন। কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে, মানে বেঁচে আছেন কিনা কেউ জানতে পারছে না। এই করে আমাদের 13টা ছেলেকে বিনা কারণে, এবং মমতা বারবার হাত তুলে সবাইকে নির্দেশ দিয়েছেন যে কোনো অবস্থায় যেন কোনো গণ্ডগোল না হয়, কেউ আইন হাতে তুলে নেবেন না। তারপরে বলল রডন স্কোয়ার বিক্রি করে দেবো, ওখানে মল করব, একটা পার্ক সবুজকে বিক্রি করা হবে। সেখানে আবার মমতা ব্যানার্জি পৌঁছবার সঙ্গে সঙ্গে ফায়ারিং। মমতা ইনজিওর্ড, কোনো রকমে মমতা ব্যানার্জিকে তুলে ওখান থেকে আবার হাসপাতালে। আন্দোলন করবেন কি, যখনই যা করতে যাচ্ছেন তো নেবে আসছে। তারপর তো নন্দীগ্রাম, শুভেন্দু অধিকারী কোনোদিন নন্দীগ্রাম যায়নি, মমতা বন্দ্যোপাধ্যায় মোটর বাইকে করে ঢুকে গিয়েছিলেন। তারপর নন্দীগ্রামের রাস্তা জেনে শুভেন্দুকে ডেকেছিলেন। ফলে নন্দীগ্রামে যদি আলো না নিবিয়ে 2 নম্বরই করে ওনার যদি একই ঘটনা এবার করার চেষ্টা করে, তাহলে মানুষ তার প্রতিশোধ, মানুষ তার প্রতিরোধ করে নেবে।